বাংলাদেশ ভারত সম্পর্ক তো এমনিতেই একটা জটিল পরিস্থিতির মধ্যেই আছে, একটা বর্ডার লাইনের মধ্যে আছে। এই জায়গায় সম্পর্কের উন্নতির ব্যাপারে দীনেশ ত্রিবেদী বলেছিলেন যে ২ প্রধানমন্ত্রী বসলেই সমস্যার অনেক কিছু সমাধান হবে। আ আজকে এনডিটিভি খবর দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন ২ দিনের সফরে। আসল ঘটনাটা কি? আসলেই সফর ২২ অ্যা আগস্ট, ২৩ আগস্ট কিনা, অগাস্ট কিনা? আর নেপথ্যে কি আসলে কাজ করছে? ধন্যবাদ। আ আ ১ম কথা হচ্ছে যে এটা ঘটনা যে আমি যতদূর পর্যন্ত সর্বশেষ সংবাদ পেয়েছি তা হচ্ছে আগস্ট মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। এবং ২৮ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাংহাই কোঅপারেশনের বৈঠকে এবং শিখর বৈঠক এবং উজবেকিস্তানও যাবেন দ্বিপাক্ষিক সফরে। ফলে তার ফিরতে হবে ২রা সেপ্টেম্বর। ৩-৪ সেপ্টেম্বর তার ভারতের অন্য রাজ্যে দক্ষিণ প্রান্তে কেরালায় অনুষ্ঠান আছে, সেটা পূর্ব নির্ধারিত, তার কোনো পরিবর্তন হবে না। এবং তারপর থেকেই প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়বেন ব্রিক্স শিখর সম্মেলন, যেটা ১২-১৩ সেপ্টেম্বর হওয়ার কথা। তাতে প্রায় ৩০-৩৫ জন হেড অফ দ্য স্টেট আসবেন। ফলে সেটা ব্যাপক তার একটা প্রস্তুতি, তাকে ব্যস্তই থাকতে হবে সেই বিষয় নিয়ে। ফলে সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে যে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেটা মনে আছে নিশ্চয়ই, সেটা গত জি, ফেব্রুয়ারিতে জি। যখন তারেক রহমান নির্বাচিত হন এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি তারেক রহমানকে আমন্ত্রণ জানান। তারেক রহমান তারপরে সেটার কোনো উত্তর না দিয়ে তিনি সরাসরি মালয়েশিয়া হয়ে চীনে চলে গেলেন। তারপরে তাকে আবার আমন্ত্রণ দেওয়া হলো। সেই আমন্ত্রণটা ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদী তিনি দিয়েছেন বিমস্টেকের সভাপতি তারেক রহমানকে। হুম, তারও কোনো জবাব এখনো আসেনি। কিন্তু আ আমি যেটা যতটুকু বলছি সেটা পরে। তো ফলে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ভারতের তরফ থেকে বারবার তাকে আসার আমন্ত্রণ জানিয়ে এটা সর্বশেষ বলা হয়েছে, যদি আসতে পারেন তাহলে আগস্টের মধ্যে আসুন। সেপ্টেম্বরে সময় নেই। অক্টোবরে হচ্ছে ভারতে অনেক উৎসবের সময়। দুর্গাপূজা থাকে, দীপাবলি উৎসব আছে। তবে নভেম্বর থেকে আবার পার্লামেন্ট সেশন শুরু দেবে। তাছাড়া তার আরো অন্যান্য সফর, পূর্ব হুম। নির্ধারিত সফর ঠিক হয়ে আছে। ফলে একমাত্র আগস্টই হচ্ছে সময়, যদি এর মধ্যে আসেন তো ভালো, না হলে পরে সফরটা অনেক তো মানে দেরি হয়ে যাবে, বিলম্ব হয়ে যাবে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ সরকার আসলে কিছুটা ভাবের ঘরে চুরি বলে না, সেই করছে নাকি। তাদের প্রায় অনেক ঘন্টা, দিনে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকছে না, ডিজেলের সংকট, সারের সংকট, সাধারণ মানুষের অবস্থা ত্রাহি। আরো নানাবিধ এখন কাঁচা সবজিরও সমস্যা আছে। সেগুলোও ভারত থেকে নিতে হয়। ভারত বিরোধী যতই গালাগালি দেন সেগুলো সবই নেন আরকি। হ্যাঁ, বলতে পারেন যে বিদ্যুৎ বা তার বিনিময়ে হয়তো আপনারা মাশুল দেন, সেটা অন্য কথা। কিন্তু ফলে তাকে আসতে, অথচ তার সমস্যাটা হচ্ছে তারেক রহমানের যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সি বলতে তার মধ্যে উগ্র আওয়ামী লীগ বিরোধী, চরমপন্থী, জামায়াত এবং তথাকথিত এনসিপি, যারা সেই বিপ্লব-টিপ্লব ঘটিয়েছিল। তাদের তো একমাত্র বিষয় হচ্ছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনা বিষয় উল্লেখ করেই তারা সবসময় সেটা দাবি করেন প্রত্যর্পণ করতে হবে, নইলে সম্পর্ক স্বাভাবিক হবে না। সেটা মাঝে, মাঝে আবার তাদের মন্ত্রী-টন্ত্রীরা সায়ও দেন, তারাও বলে বসেন। সেসব করলে তো হবে না কোনো লাভ। কারণ আপনাকে তো যদি সহযোগিতা পেতে হয় তাহলে ভারত থেকেই পেতে হবে। আপনাকে তো পাকিস্তান বিদ্যুৎ দিতে পারবে না। আপনি পাকিস্তানের আইএসআই জঙ্গিদের আশ্রয় দিতে পারেন। কিন্তু পাকিস্তান তো আপনাকে বিদ্যুৎ দিতে পারবে না। কিছুই কাঁচা সবজিও দিতে পারবে না। আপনাকে চীনও দিতে পারবে না। তো দেবে তো ভারত, তাই না? তো আপনাকে যে চাইতে হবে ভারত থেকে, এবং চেয়েওছে না ভারত থেকে। বাড়তি আরো ডিজেল চেয়েছেন। আজই তো বাংলাদেশের গণমাধ্যমে বেরিয়েছে সম্ভবত ৮৫,০০০ টন ডিজেল অলরেডি পৌঁছেছে। মানে এটা বিপুল পরিমাণ। আরো চাইছেন। বাংলাদেশের বর্তমান যে চাহিদা তাতে আরো প্রয়োজন আরকি। তা না হলে করা যাবে না। অথচ বলার জন্য তারা কিন্তু শেখ হাসিনার প্রসঙ্গটা তোলেন। ফলে আমি আপনাকে যেটা বলছি, যেটা হচ্ছে, যেটা ঘটনা, তারেক রহমান আসবেন। এবং আমি এটাও জানি আমাদের হাই কমিশনার সঙ্গে যে তারেক রহমানের কথা হয়েছিল, তাতে কোথাও তারা বুঝিয়েছেন যে আওয়ামী লীগ
শেখ হাসিনার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে না। কিন্তু আমি যতদূর জানি দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এই বিষয়গুলো খুব বেশি ওঠেনি। যেটা উঠেছে কিভাবে সফরটা হতে পারে, বাকিটা বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য এগুলো বাইরে বলা হয়, ভেতরে তা হয়নি। ভেতরে আশার আগ্রহটা প্রবল, এবং সেই আশার আগ্রহের কারণেই ভারত ডেডলাইন দিয়ে শর্ত দিয়েছে, এলে আগস্টে আসুন, নইলে নয়। ফলে আগস্টেই আসতে হবে, এবং সেই কারণে দ্বিপক্ষীয় সফর নিয়ে নানাবিধ সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে অল্প স্বল্প বেরোতে শুরু করেছে। এখন সেই জন্য আমি আপনাকে বলছি যে এটা কোনো বিভ্রান্তিমূলক কোনো ব্যাপার নয়। হুম, সরাসরি এখনো পর্যন্ত নিশ্চিত তারিখ ঠিক না হলো, আমি এটা জানি বাংলাদেশ হাই কমিশনার নিজে, তিনি বিভিন্ন পাঁচতারা হোটেলের খোঁজ নিচ্ছেন, কোথায় থাকতে পারেন। 20 জনের প্রতিনিধি দল হতে পারে, সব মিলিয়ে প্রায় 100 লোক আসতে পারে, সিকিউরিটি ইত্যাদি নিয়ে। তাদের আরো সব নানা রকম ব্যক্তিগত সহকারী টহকারী সমেত তাদের কিছু সাংবাদিক হয়তো আসবে। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এগুলো বাইরে যেগুলো দেখানো হচ্ছে এটা নয়, সেটা হচ্ছে সফরটা সম্ভবত হতে হবে। সফরে দেখুন, সেই সফরের পর তারা কিন্তু আবার বলবেন যে আমরা শেখ হাসিনা প্রত্যার্পণের দাবি জানিয়েছি, ভারত ইতিবাচক ভাবে বিবেচনা করছে। কিন্তু কি চেয়েছেন সেগুলো সবই যৌথ বিবৃতিতে লেখা থাকবে না, দেখতে পাবেন। হয়তো যৌথ বিবৃতিতে শেখ হাসিনার প্রসঙ্গটাও থাকবে না, হয়তো তা নয়, থাকতেই হবে, সেটা বলবে বাংলাদেশ দাবি জানিয়েছে। ফলে শেখ হাসিনাটা বিষয়টা এই দ্বিপাক্ষিক সফরের কোনো বিষয় নয়, এটা একদম স্পষ্টভাবে বলছি। সেটা কোনো বিষয়ই নয়। বাংলাদেশের মানুষ যদি জানতে চান তাহলে বলছি ওটা ভুলে যান। শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ করবে না। হ্যাঁ, বলতে পারেন যে শেখ হাসিনা, তারেক রহমান আসছেন, এই সময়টা একটু সৌজন্যতাবশত একটু কম গালাগালি করেন, বেশি গালাগালি দেবেন, সেটা বড় জোর হয়তো বলতে পারে। শেখ হাসিনা সৌজন্য দেখাতেই পারেন, তিনি ভদ্রতা বসত ভারতের আশ্রয়, ভারতের এখানে আছেন। ফলে যদি ভারত সরকার মনে করে এই সময়টা তাকে একটু নমনীয় মনোভাব নিতে হবে বা কৌশলগত ভাব নিতে হবে, নিতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। এই হলো মদ্দা বিষয়, বুঝলেন। এবার অন্য প্রশ্ন থাকলে করুন, তখন আমি ওকে, সঙ্গে থাকুন, আসবো অন্য প্রসঙ্গে অবশ্যই। আপনি সঙ্গে থাকুন, একটু মঞ্জু ভাইয়ের কাছে শুনে আসি। মঞ্জু ভাই, কিভাবে দেখছেন? গণমাধ্যমে তো আসলে বাংলাদেশের গণমাধ্যমে কোনো খবর ঢাকা থেকে বা এই সেগুনবাগিচা থেকে বের করতে পারে নাই। এই যদিও সেগুনবাগিচার অপোজিটে প্রেস ক্লাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অপোজিটে প্রেস ক্লাব, মানে মাঝখানে লিংক রোড, সবকিছু কাছাকাছি থাকলেও বাংলাদেশের গণমাধ্যম বের করতে পারে নাই। এনডিটিভি বের করলো যে ২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা বলল যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, এবং গৌতম দত্ত একদম পরিষ্কার করে বললেন তাকে ২৮ অগাস্টের মধ্যেই যেতে হবে, যদি যান, এবং যদি না যাচ্ছেন এমনটা তিনি আভাস দিলেন। আসলে কোনো লুকোচুরি হচ্ছে কিনা? ধন্যবাদ বিপুল। আমি বাংলাদেশের মিডিয়ার উপরে কোনো বিশ্বাস রাখি না। প্রথম, আচ্ছা। আমি নিজে মিডিয়া কর্মী হিসাবে আমার নিজের উপরেও আমার বিরক্তি আছে যে কোন ধরনের মিডিয়াতে জীবন শুরু করেছিলাম। আমি যখন মিডিয়াতে জীবন শুরু করেছিলাম তখন সেটা 18-19 বছর বয়স, ওই সময় কেউ সাহস করত না। 250 টাকা বেতন দিয়ে আমার জীবন শুরু হয়েছিল। যাই হোক, তো এখন আমার নিজেরও খারাপ লাগে যে আমি কাদের সাথে কাজ করেছি। আমার কাছে খুব লেমেন মনে হয় এই লোকগুলো। একটা কথা হলো কি, যে আপনি যদি সত্য বলতে না পারেন, তাই না, তাহলে আপনি সেখানে যাবেন না। এই কথাটা যখন আমি লেনিনের কোট করব তখন অনেকে খারাপ লাগবে, লেনিনের কথাবার্তা, ও মাও সেতুংয়ের কথাবার্তা, ওগুলো বাদ দেন। কিন্তু লেনিন বলেছিলেন যে আপনি যা বলতে পারবেন না আপনি সেটা বলতেই যাবেন না, আপনি সে জায়গায় যাবেন না। সে জায়গায় যে মুখ বন্ধ করে থেকে আপনি নীরবে ওটাকে সহ্য করে চলে আসবেন, এটা আপনাকে ব্যাড ইম্প্যাক্ট করে। হ্যাঁ, আমাদের অবস্থাটা হচ্ছে সেরকম। তো এখন পর্যন্ত দাদা যেটি বললেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যদি যেতে হয় ভারতে, আমি শব্দটা যেতে হয় বলছি, যেতে হয় তাহলে আগস্টেই যেতে হয়, এরপরে না। এরপরে আর কোনো সুযোগ থাকবে না, সেটা অনেক প্রলম্বিত ব্যাপার হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে ডিপ্লোমেসির একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে যে আপনি কখনো এই বিষয়টা তো আপনার গায়ে লাগাতে না। আপনি ভারতে যাচ্ছেন, ভারতের সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ হবে কিনা, রিপেয়ার হবে কিনা, এটা নিয়ে তো আপনাকে জনগণকে জবাবদিহি করছে না। বিষয়টা আপনি সংসদে তোলেন, আপনি একজন সরকার প্রধান হিসেবে যাবেন।
আমি এখানে আরেকটা কথা বলি, সে কথাটা একটু ট্র্যাকের বাইরে। সেটি হলো, বাংলাদেশে যারা ভারত বিরোধিতা করেন রাজনীতিতে, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় একটা টুলস, অনেক দিনের পুরনো টুলস, বহুল ব্যবহৃত, বহুল চর্চিত। কিন্তু এই লোকগুলোকে আপনি দেখবেন বেসিক্যালি এরা কিন্তু ভারত বিরোধী না। এই যে জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী যে দলগুলো, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির, হিজবুত তামজিদ, অমুক তমুক, এনসিপি, এই সবগুলো দলকে আপনি দেখবেন এন্টি হাসিনা, এন্টি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের সঙ্গে যখন যোগসূত্র থাকে ভারতের কোনো না কোনো দিক থেকে, কোনো লেনদেন হয়, এই যেমন ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, আমরা একসময় কি শুনেছি, এই পাইপলাইন দিয়ে বাংলাদেশের মানুষের রক্ত ভারতে যাবে, এই পাইপলাইন দিয়ে বাংলাদেশের সমস্ত গ্যাস ভারত টেনে নেবে, তাই না? এখন আমরা দেখছি যে সেই পাইপলাইন দিয়ে শিলিগুড়ি থেকে ডিজেল আসছে। তো এই জন্য আপনি দেখবেন এই যে ভারত থেকে ডিজেল আসছে, কোনো সাড়া শব্দ নেই। ভারত থেকে কাঁচা মরিচ আসছে, কোনো সাড়া শব্দ নেই। ভারত থেকে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল সব আসছে, কারোর কোনো সাড়া শব্দ নেই। তার মানেটা কি? তার মানে ভারতের সাথে যত সম্পর্ক খারাপই হোক, ভারতের সঙ্গে আমার লেনদেন করতে হচ্ছে। আমার লেনদেনের জন্য চীন বা পাকিস্তান আমার জন্য ভায়াবল না। তো সেই জন্য এই জামাতে ইসলামী এবং সমস্ত বিরোধীদেরকে দেখবেন ভারত বিরোধিতা করে হচ্ছে এটা টেবিলে বা চোঙার সামনে। যখনই মুখের সামনে থেকে চোঙাটা সরে যায়, সঙ্গে সঙ্গে তারা ভারতপন্থী হয়ে যায়। এদের একটাই সমস্যা, সেটা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এই দুটো জিনিস বাদ দিলে ভারতের সঙ্গে তাদের কোনো রকম কোনো সম্পর্ক খারাপ নেই, কিচ্ছু নেই, কখনো খারাপ নেই। মাঝখানে আপনি খেয়াল করে দেখবেন যে ভারতে এই যে আপনার ককরোচ মুভমেন্টের সময় অনেক কিছু ঘটেছিল। বাংলাদেশের এই লোকগুলো কিন্তু স্পিকটি নট একেবারে। আর এখন যে তেল আসছে, একটি লোকও বলছে না যে ভারত থেকে আমরা এই ডিজেল নেব না, আমরা ডিজেল সৌদি আরব থেকে নেব, আমরা কুয়েত থেকে নেব, কেউ বলছে না। বরং মন্ত্রী যে বলছে যে আমাদের আরো লাগবে, সেইটা সেই পোস্টের নিচে হাজার হাজার কমেন্ট পড়ছে যে তাদেরকে ভালো করে বোঝানো হোক এবং যেভাবেই হোক ডিজেলটা এনে আমাদের কলকারখানা বাঁচানো। আজকে বিভিন্ন খবরের নিউজ আছে যে সারা বাংলাদেশের অধিকাংশ বড় বড় কলকারখানা গ্যাসের অভাবে এবং বিদ্যুতের অভাবে বন্ধ। হ্যাঁ, কিন্তু কেউ কিন্তু রিপোর্ট করছে না এই বন্ধ হওয়ার ফলে কত লাখ শ্রমিক বেকার হলো এবং কত লাখ শ্রমিক আগামী মাসে বেতন পাবে না। এইটা কিন্তু কোনো নিউজে আমাদের মিডিয়ার ভাইরা কেউ কেউ প্রচার করছে না। যাই হোক, আগের কথায় ফিরে আসি। তারেক রহমানের এই যে সফরটা, এই সফরটা হচ্ছে যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় ভারত কেন এত উদ্বিগ্ন হয়। ভারত বাংলাদেশের নির্বাচনে সবার আগে নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাদের যে হাই প্রোফাইল পররাষ্ট্রমন্ত্রী, যিনি সচরাচর কোনো হালকা শব্দ ব্যবহার করেন না, এই ভদ্রলোককে পাঠিয়েছেন একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করার জন্য এবং তাকে ইনভাইটেশন করার জন্য। এই ইনভাইটেশনের যখন জবাব দেয়নি বাংলাদেশ, এরপরে যখন দাদাজিটি বললেন যে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসেবে তাকে আহ্বান জানানো হয়েছে ব্রিক্স এর প্রেসিডেন্টের পক্ষ থেকে, তখনও জবাব দেওয়া হয়। তাহলে ভারতের তো কোনো মাথা ব্যথা থাকার দরকার না, আসলে আসবে, না আসলে নাই, তাই না? দরকারটা কি? এই জায়গাটাই হচ্ছে প্রবলেমটা। এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশ মনে করছে ভারতের কোনো না কোনো একটা জায়গায় একটা উইকনেস আছে, একটা উইকনেস ভারতের রয়েই গেছে এবং সেই উইকনেসের কারণে এত বড় একটি দেশ হওয়ার পরেও আমাদেরকে, আমাদের প্রধানমন্ত্রীকে নেওয়ার জন্য তারা বারে বারে চিঠি পাঠাচ্ছে, তারা বারে বারে মানে আমন্ত্রণ জানাচ্ছে। তাহলে কি সেই উইকনেসটা? উইকনেসটা ধরতে পারুক আর না পারুক, আইডেন্টিফাই করতে পারুক আর না পারুক, নিজের যে ভেতর, নিজের যে একটা দাম বেড়ে যাচ্ছে, একটা ভ্যালু অ্যাড করছে নিজের উপরে, আমি খুব পাওয়ারফুল একজন, এই ভ্যালু অ্যাড করাটার কারণেই হচ্ছে এই ডেট গুলোকে পেছানো হচ্ছে। একবার তার দলের লোক তাকে টিকমার্ক দিচ্ছে, হ্যাঁ আপনি যান, আবার ওই দলের ভেতরেরই একটা গ্রুপ এবং জামাতে ইসলাম, এনসিপি কি মনে করবে সেটা মনে করে উনি পেছাচ্ছেন। তো এই ঘটনাগুলো রাজনীতিতে খুব সুস্থ কোনো পরিচয় বহন করে না, কোনো সুস্থতা না এগুলো। আপনার প্রতিবেশীকে আপনি বলেন, আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু সাহেব বলেছেন যে প্রতিবেশী কখনো বদলানো যায় না। হ্যাঁ, তিনি রেফারেন্স দিয়ে বলেছেন স্ত্রী বদলানো যায়, এটা বদলানো যায়, সেটা বদলানো যায়, প্রতিবেশীকে বদলানো যায় না। আপনি তো বদলাতে পারবেন না। আপনি যেহেতু বদলাতে পারবেন না, সেহেতু আপনার অন্যতম কর্তব্য হচ্ছে জনগণের স্বার্থে, আপনার স্বার্থে না,
জনগণের স্বার্থে সেই প্রতিবেশীর সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ আচরণটি করা, যাতে করে সেই প্রতিবেশীও আপনার সঙ্গে সেই একই আচরণ করে। সেটা না করে আপনি যদি মনে করেন যে পাকিস্তান আপনাকে সেভ করবে, চীন আপনাকে সেভ করবে, আমেরিকা আপনাকে সেভ করবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন, কারণ এই তিনটি দেশের কেউ আপনাকে সেভ করবে না। আপনি কাঁচা লঙ্কার জন্য যখন আপনাকে একটি দেশের দ্বারস্থ হতে হয়, তখন আপনার তো নিজেরই লজ্জা থাকা উচিত যে কেন আমি কাঁচা লঙ্কা খাবোই না, দরকারই নেই আমার, আমি ইম্পোর্ট করলাম কেন, এটা কেন করব? হ্যাঁ, ডিজেল পৃথিবীর কেউ সেভাবে ইম্পোর্ট পয়দা করে না। ভারত নিজেও ডিজেল প্রোডাকশন করে না। ভারতকে প্রায় 90% 95% ডিজেল ইম্পোর্ট করতে হয়। তো সেখান থেকে সে আপনাকে দিচ্ছে, তো আপনি ভারতের কাছ থেকে জিনিসগুলো নেবেন। যদি নেবেন তাহলে আপনাকে এই বাইলেটারাল যে রিলেশনটা, সেই রিলেশনটাকে ফ্রুটফুল করতে হবে। তো এই জায়গাটায় যেটি হবে সেটি হলো যে শেখ হাসিনার সেই বিষয়টি আবারও চর্বিত চর্বণ হচ্ছে। এখনো সে কন্টিনিউয়াসলি বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যার্পণ, আর ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন। পার্থক্যটা এই জায়গাটায়। 2013 সালের যে এক্সট্রাডিশন ট্রিটি, সেই ট্রিটি যখন 16 সালে এসে অ্যামেন্ডমেন্ট হলো, 16 সালের অ্যামেন্ডমেন্টের পরে কি কি ধারা এসছে, আমার ধারণা এই যারা এইসব বলছেন তারা ভালো করে পড়েও দেখেন। যদি ভালো করে পড়তেন তারা বুঝতেন ভারত কখনোই শেখ হাসিনাকে এইভাবে ফেরত দেবে না। আর যখন আপনি তাকে ফাঁসির রায় ঘোষণা করেছেন, তখন তো প্রশ্নই আসে। আপনি যদি তার বিচার না করতেন, তার ফাঁসির রায় না দিতেন, উনি এমনি ওখানে আছেন, তখন সেটা দেখা যেত বন্দি প্রত্যার্পণের ব্যাপার। উনি তো বন্দি নন, উনি রাষ্ট্রীয় অতিথি। এই কথাটা আমরা বারবার করে বলেছি যে উনি রাষ্ট্রীয় অতিথি, ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় সেখানে আছেন। সুতরাং তাকে ফেরত চাওয়ার যে চিঠিপত্র দেওয়া, হ্যাঁ, এই চিঠিপত্র দেওয়াটা অনর্থক। এটা হচ্ছে দুই দেশের সম্পর্কটাকে একটা মুখোমুখি অবস্থানে রেখে দেওয়ার একটা পায়তারা। এটা দরকার নেই তো এটা। এইবার যখন তিনি নিজে ঘোষণা করেছেন যে আমি আসছি, তখন আপনারা আবার না করছেন কেন? তাকে স্বাগত জানান। তাকে স্বাগত জানালেই তো আপনার ওই চিঠিপত্র চালাচালি ব্যাপারটা থাকে না। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের পক্ষ থেকে এই নিশ্চয়তা চাওয়া হবে যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সময় শেখ হাসিনার বিষয়টি আলোচ্য সূচিতে থাকবে কিনা। যদি না থাকে তাহলে একরকম আপনি আচরণ দেখবেন, আর থাকলে আর এক রকম আচরণ দেখবেন। আমার ধারণা যদি না থাকে ওই বিষয়টা আলোচ্য সূচিতে, তাহলে হয়তো এই সফরটা আদৌ হবে না। আর যদি থাকে তাহলে তারা একটা ক্লু জানতে চাইবে, ভারতের ভিউ জানতে চাইবে, আগাম ভিউ, যেটি ভারত কখনোই দেবে না। সুতরাং এনডিটিভি যেমন বলছে যে সোর্স, এনডিটিভি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত বলেনি, সোর্সের কথা উল্লেখ করেছে। আমি এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত নই যে তারেক রহমান সাহেবের সফর এই আগস্টে হচ্ছেই। ওকে, সঙ্গে থাকুন। শরীফ শাহাবুদ্দিন ভাই, শরীফ শাহাবুদ্দিন ভাই জানি তারেক রহমান কি আসলে যেতে চান ইন্ডিয়ায়, ভারত সফর করতে চান? আপনার কি মনে হয়? তারেক রহমানের মনের কথা বলতে কইছেন আপনাকে, এটা একটু কঠিন ব্যাপার, খুব জটিল প্রশ্ন হয়ে গেছে আপনার। হ্যাঁ, তারপরেও চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে এই যে 5 তারিখে 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, অঘটন, এই ঘটনাগুলো কিন্তু আমরা যদি সাদা চোখ দিয়ে দেখি তাহলে তো হবে না। এই ঘটনা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ঘটনা। এই ঘটনাটা বাংলাদেশ বিরোধী ঘটনা। এই ঘটনাই হচ্ছে ভারত বিরোধী ঘটনা। তো মিলে এলাম কি কারণে? যে মুক্তিযুদ্ধ চলাকালে আমরা তো যে কয়জন আছি সবাই জানি যে ভারত যদি এগিয়ে না আসতো তাহলে ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে বাড়িঘর পোড়াই টোড়াই নিয়ে এখানেই বসে থাকতে হতো। ওরা তো মাটি চাইছিল, শুধু মানুষ চাইছিল না। তাও দু একজন যদি বেঁচে থাকতো, সেগুলো ওই দেখা যেত যে পোড়া বাড়িতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তো ভারত বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, ভারত বাংলাদেশের জন্য একটা প্রোটেকশন। বাংলাদেশ একটা অ্যাডভান্টেজাস পজিশনে আছে ভৌগোলিক দিক দিয়ে। পৃথিবীর কেউ বাংলাদেশকে এসে আক্রমণ করে বা ক্ষতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ, ভারত যেমন এত তাদের সেনাবাহিনীর রক্ত, তারপরে
এক কোটি লোকরে খাদ্যদ্রব্য সরবরাহ করা শরণার্থীদের, তারপরে অস্ত্র শস্ত্র দেওয়া, পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশটাকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে রক্ষা করলো, মানুষকে, দেশটাকে স্বাধীন করে দিল। এই একটা কথা মঞ্জু ভাই বলছে যে তাদের ভারতের দুর্বলতা কোথায়। আমার কাছে মনে হয় ভারতের দুর্বলতা হচ্ছে তাদের বিনয়, তাদের সহজ সরল মানব প্রেম, মানুষের প্রতি তাদের যে মমত্ব, যারা কোঅপারেশনে বিশ্বাস করে, কনফ্লিক্ট নয়। আজকে 54-55 বছর হয়ে গেছে। ভারত যদি বাংলাদেশটা দখল করে নিতে তাদের এখন যেখানে সবকিছু মোতায়েন করা আছে, সেপ্টেম্বরের ভিতরে, অগাস্টে তো ঘটনা ঘটলো, সেপ্টেম্বরের ভিতরে ভারত কিন্তু একেবারে বাংলাদেশের চারপাশ দিয়ে যেসব ওয়েপন্স, যেসব প্রতিরক্ষা ব্যূহ তৈরি করছে, বাংলাদেশকে তার 5 মিনিট লাগবে না এদেরকে সারেন্ডার করাইতে। তো সেই ভারত গত 55 বছরে কয়বার আক্রমণ করছে বাংলাদেশ? এই যে ভারত বিরোধিতাই হচ্ছে স্বাধীনতা বিরোধী, ভারত বিরোধিতাই হচ্ছে একটা শান্তির পথে, একটা কোঅপারেশনের পথে, একটা একসাথে এগিয়ে যাওয়ার পথে একটা চরম বিরোধিতা। তো এই বিষয়টা এই বিষয়ে কিছু কাজ করা উচিত ছিল, সেই কাজগুলো হয় নাই। যেটা স্ট্যালিন করছিল রাশিয়াতে, তারপরে আরো ফিডেল ক্যাস্ট্রোর ওখানে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই কাজগুলো বাংলাদেশে হয় নাই, যার জন্য আজকে আমরা ভুগতেছি। ভারতও কয়েকটা কাজ ভুল করছে। সেটা হলো বাংলাদেশে স্বাধীনতা এনে দিয়ে তারপরে এইভাবে উন্মুক্ত করে চলে যাওয়া। বঙ্গবন্ধু বললেন যে আপনার সৈন্যবাহিনী কবে যাবে এখান থেকে, তখন ইন্দিরা গান্ধী বললেন যে আপনি যেদিন চাইবেন, যখন চাইবেন। বঙ্গবন্ধুর জন্মদিনে তারা স্যালুট করে চলে গেছে। পশ্চিম জার্মানির থেকে রাশিয়ান সৈন্য কবে গেছে? ওটা কি কারোর সাথে কথা হয়েছে? তো আরেকটা জিনিস হয়েছে যে 15ই আগস্ট বাংলাদেশের সাথে চুক্তি ছিল যে বাংলাদেশ আক্রান্ত হলে ভারত এসে এগিয়ে দাঁড়াবে। ভারত সেই কাজটা করেনি। আর একটা কাজ করেনি, পাকিস্তান যদি ভারতের জায়গায় থাকতো, পাকিস্তান যে কাজটা করতো সেই কাজটা, বা পাকিস্তান মানা যে লোকগুলো বা এখন যারা এখানে কথা বলে তারা যদি কোনো ওই পাশে থাকতো, আর বাংলাদেশ যদি সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ এই পাশে থাকতো, তাহলে যে কাজটা করতো সেই কাজটা ভারত করেনি। আসল কথা হচ্ছে 55 বছরে একদিনও ভারত একটা ব্যবহার দিয়ে বোঝায় নাই যে এই দেশটা আমরা দখল করতে চাই বা এখানে হেজিমনি চাই। অথচ ভারতের বিরুদ্ধে যা কিছু যে স্বাধীনতা বিরোধীদের যে বক্তব্য, এই সবগুলো বক্তব্য হচ্ছে বিদ্বেষপূর্ণ, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, দেশের স্বাধীনতাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। তো এই কথাটা, এই ব্যাপারে স্বাধীনতা রক্ষা করা যত কঠিন, অর্জন করা যত কঠিন, রক্ষা করা তত কঠিন। বঙ্গবন্ধু এই কথাটাকে মরার আগের দিন পর্যন্ত বহুবার বলছেন। কিন্তু আমরা যারা স্বাধীনতা আনছি আর আমরা যারা স্বাধীনতাকে লালন পালন করব, গড়ে তুলবো এই দেশটাকে, সেটা আমরা কেউ করিনি। যার জন্য এই 55 বছরে এই হায়নার হিংস্র সবল আজকে মহিরুহ হয়ে বাংলাদেশের উপরে পড়ছে। কোন জিনিসটার উপরে এই স্বাধীনতা বিরোধীরা 5 তারিখের জুলাই বিপ্লবীরা আঘাত করে নাই? কোনটার উপরে? আমার ওইটা হিসেব করলে তো আমার কোনো অস্তিত্বই নাই। আমাদের সবচাইতে প্রথম থিওরি ছিল যে কোঅপারেশন, নো কনফ্লিক্ট। আমরা রিয়েলি একটা সৌভাগ্যবান জাতি যে আমাদের পাশে ভারতের মতো এত বড় একটা দেশ আছে, এত মানুষ আছে, যত মানুষ তত বাজার বেশি। তারপরে ভারতের সম্পদ আছে, ভারতের সেনাবাহিনী আছে, ভারতের ইন্টেলেকচুয়াল আছে। এই যে আমাদের যে সুবিধা, আমরা যেখান থেকে এক্সচেঞ্জ করে যেভাবে আমাদের ছেলেরা যেভাবে এডুকেটেড হতে পারে, জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হতে পারে যদি কোঅপারেশন হয়,
আর কনফ্লিক্ট করলে কি হবে? কনফ্লিক্ট করলে যা হওয়ার তাই হচ্ছে। ইউনূস যে কনফ্লিক্ট করে গেছে তাতে কি হয়েছে? বাংলাদেশটা জাহান্নামের দরজায় পৌঁছে গেছে। তো বাংলাদেশের ইউনূসের পথ ধরে যারা ক্ষমতায় আসছে, হুম। আমার কাছে কেউ কেউ জিজ্ঞেস করছিল, আমি বলছি যে যার যে অভ্যাস, সেই অভ্যাস কিন্তু আপনি কাটাইতে পারবেন না। তারেক রহমান বলল যে আমি বাংলাদেশে যাইতে পারি না, কারণ এ দায়িত্ব আমার একার না, এই ঝুঁকি আমি একা নিতে পারবো না। তারপরে কিন্তু তার ঝুঁকি চলে গেল, তার জীবনের নিশ্চয়তা এলো, তার প্রাণহানি হবে না এই নিশ্চয়তা এলো। তারপরে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে বসিয়ে দেওয়া হলো। কারা বানাইছে প্রধানমন্ত্রী? যাদের মন্দির পুড়ে গেছে তারা ভোট দিছে, যাদের নারী নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তারা ভোট দিয়েছে। আওয়ামী লীগ একেবারে সমলে উৎখাত করে দিছে। সেই আওয়ামী লীগ বুকে ক্ষত নিয়ে তারপরও একদম ভোট দিছে। কেন হুম। ভোট দিছে? যে এই দেশটা জঙ্গি জিহাদি না হয়ে যায়, না, দেশটার যেন একেবারে। স্বাধীনতা থাকে। শুধু একেবারে। স্বাধীনতার কথা বিবেচনা করে, গণতন্ত্রের কথা বিবেচনা করে, অস্তিত্বের কথা বিবেচনা করে 2/3 ভোট দিয়ে দেওয়া হয়েছে। একদম পরিষ্কার। তারপরেও যদি মানুষ, একটু শেষ করে দিচ্ছি, তারপরও যদি মানুষ না বুঝে যে আমি কার সাথে সহযোগিতা করব আর কার সাথে যুদ্ধ করব, এটা না বুঝলে কিছুই করার নেই। কিছুই করার নেই, ধন্যবাদ। পরিষ্কার। গৌতম দা, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমরা আজকে টাইটেল করেছি ভারত সফর নিয়ে চাপের তারিখ। আপনার কাছে একজন সাংবাদিক হিসেবে বা আপনি বিশ্লেষক হিসেবে কি এমনটা অনুভব করেন কিনা, ভারত থেকে কোনো ধরনের চাপে আছে কিনা, ভারত যেতেই হবে ওনাকে, এমন কোনো চাপ আছে কিনা, বা এমন কোনো চাপ আছে কিনা যেটা নিয়ে আসলে তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন? কিন্তু বিবিসি বাংলা একটু আগে যে রিপোর্টটা করলো, তারা বলছে যে অগাস্টের 3rd উইক, অর্থাৎ 22, তারা বলছে 21-22 অগাস্ট অথবা 2-1 দিন আগ পিছ হতে পারে। একটু আগে যে রিপোর্ট করলো, তারা বলছে এটা প্রস্তুতি সম্পন্ন এরকম। আমি তো বললাম আসতে হলে আগস্টে আসতে হবে, এটাই চাপ। হুম। নইলে সময় নেই ভারতের। আপনার দেশের ডিজেল, আপনি তো আসবেন ডিজেল চাইতে, আপনি তো আসবেন টাকা পয়সা চাইতে, আপনি তো কি চাইতে আর আসবেন? আর বাকি ওইটা আপনি মিডিয়াকে বলবেন যে শেখ হাসিনাকে চেয়েছি, ওগুলো তো বাজে কথা, ওগুলো তো কোনো কথা না। কিন্তু আপনি কি দেবেন? তারেক রহমান ভারত কি দেবে? আর ভারতের ইউনূস সরকার যে বাণিজ্যের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল, সেটা এই সরকার এখনো বহাল রেখেছে। সেটা তুলতে হবে তো, তাই না? সেটা তুলতে পারবেন তো? ফলে এই ধরনের প্রচুর চাপ আছে তার, স্বাভাবিক। একে তার ভারতে আসার চাপ আসতেই হবে, কারণ ভারত ছাড়া সহযোগিতা কেউ তাকে দিতে পারবে না। আমি তো বললাম অন্য কোনো দেশও দিতে পারবে না, ফলে সেই কারণে তাকে আসতেই হবে। আর ভেতরের চাপ বলতে তিনি যে কনস্টিটিউয়েন্সি ডিল করেন, ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি, সেটাকে যে ডিল করেন, সেটা যে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলেছেন, এটাতে তো গোটা বাংলাদেশের মানুষ তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে তো বাংলাদেশের মানুষের, ঢাকায় তো 24 ঘন্টা আলো দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাই না? তিনি সেটা তো দিতে পারছেন না। কলকারখানা চালু রাখতে হবে, করতে পারছেন না। কৃষকদের সার দিতে হবে, দিতে পারছেন না। তো সেই জন্য তাকে তো আসতে হবেই। আমি তো কথাই তো বলছি, আমি এই কথাই বলছি, মানে এর মধ্যে আর নতুনত্ব কিছু নেই। ভারত থেকে পরিষ্কার বলা হয়েছে স্পষ্ট ভাষায় যে আগস্টের মধ্যে, আগস্ট মানে কি আবার আগস্টের 28 এলে হবে না, কারণ 28 প্রধানমন্ত্রী রওনা হবে, তাই না? মানে 27-এরও আগে, মানে সব থেকে আইডিয়াল সময় হচ্ছে 24, 25, 26 বড় জোর। কারণ আপনাদের ওখানেও তো রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি শপথ গ্রহণ, সেসবও তো একটা অনুষ্ঠান আছে না, আনুষ্ঠানিকতা আছে তো। এবং সম্ভবত তিনি এই শপথটা করে ফেলতে চান বাংলাদেশের পার্লামেন্টের অধিবেশনের আগে, যাতে অধিবেশন চলাকালীন করাটা মুশকিল। ফলে সেটাও একটা বিষয় আছে। সেই জন্য আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন, যেটা আমারও কাছে মনে হয়েছে যে তার নিজের স্বার্থে, তার বাংলাদেশের মানুষকে যদি উপকার দিতে হয়, যেমন তারা চাইছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছেন যে ভারতের সঙ্গে আবার ক্রিকেট শুরু হোক, সেই প্রস্তাবও রয়েছে ভারতের কাছে। কিন্তু ভারতের তো বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো সেই ডিসিশন নিতে পারবেন না যতক্ষণ না ভারত সরকার সবুজ সংকেত দেবে। দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছেন আপনি ভারতে আসুন, ফলে আপনি যা যা চাইবেন সেগুলো সবই দেওয়া হবে আপনাকে, না দেওয়ার তো কোনো কারণ নেই। ফলে দেওয়া হবে, কিন্তু ভারত যেটা এসে করতে হবে, তো এসে বলতে হবে।
তারপরে আপনি আপনার নিজের দেশের নিজের কথা ভেবে কি বলবেন না বলবেন, এখানে সাংবাদিকদের কি বলবেন, বা আপনার সাংবাদিক মানে আপনার যারা সাংবাদিক তারা তো আপনি যা বলবেন তাই লিখবে তারা। ফলে তারা বলবে যে ভারত রাজি হয়ে গেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে। না, মূল যে বিষয়টা আর একটা বিষয় আছে, সেই আলোচনাটা প্রকাশ্যে আসবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরে যে ফিরতে চেয়েছেন, সেটাকে তারেক রহমান সরকার কিভাবে দেখছেন। যদি ভারত সরকার তাকে কোনো ট্রাভেল ডকুমেন্ট দেয়, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্টটা তারেক রহমান সরকার অ্যাকসেপ্ট করবেন কি, নেবেন কি? যদি না নেন, তাহলে তারা কি কোনো ট্রাভেল ডকুমেন্ট দেবেন? তাদেরই দেশের নাগরিক, তারা তাকে একটা শাস্তি দিয়েছেন, যাই হোক করেছেন, সেটাও তো একটা মানে যেটা যে যে ট্রাইব্যুনালের বিষয়টা ভারত সরকার তাতে কোনো সহমত পোষণ করে না। কারণ হচ্ছে আইসিটি বিষয়টাতেই ভারত সহমত নয়, আন্তর্জাতিক ভাবেই তাতে স্বাক্ষরকারী নয়। আপনি আইসিটিতে ফাঁসি দিন, জেল দিন, মুক্তি দিন, কোনোটাই ভারতের কিচ্ছু এসে যায় না। ভারত ওগুলো সবটাই ডাস্টবিনে ফেলে দেবে। যারা ডাস্টবিন সম্পর্কে অভিজ্ঞ, তারা ডাস্টবিন থেকে কুড়িয়ে সেগুলো পড়ে নিতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে যেটা বলা আছে, ফন্দি প্রত্যর্পণের দাবি লাগাতার বলে যাচ্ছে, অথচ কেউ চুক্তিটা পড়ে দেখেন। আইসিটি শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে, কেউ রায়টাও চোখে দেখেন। একজন বাংলাদেশি আমি পাইনি সাংবাদিক যিনি বলেছেন আমি রায়টা দেখেছি। একটা সুপ্রিম কোর্টের রায় হলে কি হয়, রায়টা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, তাই না? সবাই পড়তে পারেন, জানতে পারেন কেন এরকম রায় হলো। এই রায়টার বিষয়বস্তু কেউ জানেন না। এমনকি সেই রায়েতে কারা কারা সেখানে সাক্ষ্য দিয়েছেন তাদের নামও জানানো যাচ্ছে না। মানে গোড়েরাই বানিয়ে একটা শাস্তি দিয়ে বলছেন তিনি শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো আপনাদের বিমানে এসেছিলেন না, তিনি তো বায়ুসেনার বিমানে এসেছিলেন, ভারতের বিমানে তো আসেন। আপনারাই ফেরত পাঠিয়ে তাকে বলছেন পলাতক। তিনি তো পালাননি, তিনি তাকে তো আপনারাই তুলে ধরে বেঁধে ওখানে ভারতে পাঠিয়েছেন। এটা ঘটনা যে একটা বিরাট একটা মানে কতগুলো ক্রিমিনাল সেদিন জমা হয়েছিল, তাতে তার জীবনের সংশয় ঘটতে পারত। সেই কারণে ক্রিমিনালদের হাতে যাতে তার মৃত্যু না হয় তার জন্য তাকে হয়তো তারা সঠিক কাজই করেছেন, হয়তো পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সেই তাকে আবার এখন বলছেন ফেরত চাই। ফেরত চাই কিসের ভিত্তিতে? তাকে নিয়ম কানুনটা তো পড়তে হবে। গোটা বাংলাদেশের মতো নিয়ম কানুন তো সব দেশে নয়। আমার দেশে ভারতে আমার গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা আছে। যিনি এখানে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি আমাদের সম্মানিত অতিথি, ভারত সরকার বলেছে সম্মানিত অতিথি। তাকে তো কোনোভাবে মানে অসম্মান করা হয় কেন? তাকে তো বলা যাবে না আপনি এটা বলবেন না, এটা বলবেন না, এসব তো বলা যাবে না। একটা ফোন আসছে মানে জি, আওয়াজটা ফোন কমে আসছে গেল। এই জন্য কথা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমি মনে হয় না খুব বেশি আর নতুন কিছু বলতে পারবো, না, মনে কিন্তু হয় না। আমি আপনাদের আমার একটা কথাটা প্রশ্ন পরে শুনে নেবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আগে আমার করে একটা নেন তাহলে ভালো হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে যে শামাওয়াত গতকালকেও বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকালকেও বলেছেন আগে শেখ হাসিনার কথা বলা বন্ধ করতে হবে, তারপর ভারত সফর। জানি না, আমি বলতে পারছি না কে উনি, তাই তো আমি জানি না। এটা কি আদৌ আমি তো সম্ভব জানি কিনা? না না মানে তিনি কে আমি তাই তো জানি না। তিনি বলবেন তার কথা শুনে ভারত সরকার চলবে, এবং তিনি কি ভারতের নির্বাচিত মন্ত্রী নাকি? এটা কি বাংলাদেশ পেয়েছেন নাকি মগের মুলুক? যা খুশি তাই বলবেন। আপনাদের ওখানে তো রেড লাইটে আমি দেখেছি গাড়ি চলে, সবুজ আলো হলে জ্বললে না গাড়ি বন্ধ হয়ে যায়। এটা একটা দেশ তো, বিচিত্র দেশ তো, যেখানে কোনো আইন বলে কিছু নেই। এখানে যেটা এখনো মব সন্ত্রাস চলছে, এখনো শিল্পপতিদের উপর হামলা চলছে। আমার পরিচিত ঘনিষ্ঠ শিল্পপতি, তাদের উপর চাঁদার জুলুম আছে, ফলে তারা কারখানা খুলতে পারছেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনি ইউনুসের আমলে যে মব সংস্কৃতি, তারা আবার এখন সাংসদ হয়েছে, তারাই আবার টাকা চাইছেন, সেটা আবার সংবাদপত্রে ছাপাও হচ্ছে যে টাকা চাইছে। এই তো দেশ। এই দেশের মন্ত্রী কি বললেন না বললেন কিছু এসে যায় না, ভারতের কিছু সেটা কি ব্যাপারটা না কখন কি বলবেন না বললেন। আমার তো মনে হয় 15ই আগস্ট নিশ্চয়ই তিনি কিছু একটা বলবেন বাংলাদেশের তার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এটা জাতীয় শোকের দিন তার পক্ষে, জাতীয় শোকের দিবস গোটা বাংলাদেশে, তাই না? বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন তার হত্যার দিবস, এটা কালা দিবস না? সে কালা দিবসের দিনে তো কিছু বলতেই পারেন। আমি তো জানি না তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বা মুখ বন্ধ, তিনি কে আমি তো জানি না।
তাহলে তিনি বলবেন আর সেটা শুনে ভারত সরকার চলবে, তিনি নিজেকে বড্ড বেশি ভাবছেন, তিনি প্রধানমন্ত্রীর ওপরে ভাবছেন নিজেকে, তাই না? আমার তো মনে হয় না এরকম কোনো, মানে আমি যাই গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে শেখ হাসিনা যেটুকু বলার যখন যা প্রয়োজন হবে তখন তিনি যেটা বলতে পারেন এবং তখন তিনি তা বলবেন, সেটা কোনো, তাতে কোনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। আর মিডিয়া তারা তো তার সাক্ষাৎকার নেন, তার সঙ্গে কথা বলেন, ফলে সেটা তো মিডিয়ার উপর নির্ভর করছে, তারা তাদের সংবাদের অনুসারে তার প্রয়োজনীয়তা আছে কি নেই সেই বুঝে তারা করবেন, তারা তো কোনো নির্দেশের জন্য করবেন। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকুন, পরে আবার কথা হবে। একটা প্রশ্ন করে শেষ করি, ছোট্ট একটা প্রশ্ন উত্তর দেন। আপনি যে প্রসঙ্গটা তুলছিলেন যে ভারত সরকার শেখ হাসিনা আসতে চান বাংলাদেশে, প্রত্যাবর্তন করতে চান, সেক্ষেত্রে তার প্রত্যাবর্তনের জন্য ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিবে, বাংলাদেশ সরকার সেটা অ্যাকসেপ্ট করবে কিনা? যদি না করে শেখ হাসিনা কিভাবে আসবেন? আসবে না তিনি, বাংলাদেশের নাগরিককে বাংলাদেশ সরকার, তারা তো বলছেন তিনি অপরাধী, তাকে এনে বিচার করবেন, সর্বোচ্চ নিরাপত্তা দেবেন, তাও তো বলেছে কোন একজন উপদেষ্টা, তাই না? কে কি বলছে বাংলাদেশে কোনো মানে গুরুত্ব কিছু নেই, আসলে সিদ্ধান্তটা প্রধানমন্ত্রী, বাকিরা কথার কথা বলেন, তাদের কথার কোনো গুরুত্ব দেওয়ার কিছু না। বলছি ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিতে রাজি আছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা বলুন, না হলে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিন। আচ্ছা, নাই যদি হন তিনি বেনাপোল বন্দরে বসে থাকবেন গিয়ে, তাকে ওখানে বসে থাকতে আন্তর্জাতিক মিডিয়াকে সঙ্গে নিয়ে যাবেন না, আমিও যাবো, ওখান থেকে আমি আপনাদের লাইভ দেবো। একদম। অসংখ্য ধন্যবাদ দাদা, বোধহয় খুব ক্লান্ত, দাদা ক্লান্ত, নিশ্চয়ই আবারও দেখা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।